আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম। আজকে আমরা বাংলা ক্লাসের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? প্রমিত ভাষায় কথা বলি। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? বলো, জোরে বলো। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? আচ্ছা, ফাইন। সো প্রমিত ভাষায় কথা বলি এর প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। ধ্বনির উচ্চারণ এই অধ্যায়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়াবো, যেগুলো তোমাদের এই সাজেশনে আছে, এবং পাশাপাশি কিছু শর্ট কোশ্চেন কুইজ পড়াবো, যেগুলো তোমাদের পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় আসার মতো। সো খেয়াল করো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে। প্রমিত, আমরা ডাইরেক্ট সরাসরি এমসিকিউতে যাই শুরুতে। তো প্রমিত ভাষাকে ভাষার কোন রূপ মনে করা হয়? প্রমিত ভাষাকে ভাষার কোন রূপ মনে করা হয়? আমি একটু অপশনগুলো দেখি, কিভাবে তুমি এমসিকিউ এর উত্তর দিবা। তুমি প্রত্যেকটা অপশনকে একটু চিন্তা করবা। দেখো, মান ভাষা, কথ্য ভাষা, জাতীয় রূপ, আঞ্চলিক রূপ। মান মানে কি? মান মানে হচ্ছে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। তাহলে প্রমিত ভাষাটা হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্য। তাইলে প্রমিত ভাষাকে কোন রূপ মনে করা হয়? মান রূপ। কোন রূপ? প্রমিত ভাষার রূপ কয়টি? মনে রাখবা, প্রমিত ভাষার রূপ হচ্ছে দুইটি। প্রমিত ভাষা ব্যবহার হয় নিচের কোন ক্ষেত্রে? প্রমিত ভাষা অফিস আদালতে ব্যবহৃত হয়। অফিস আদালতের যত কাজ আছে সব কাজ কোন ভাষায়? ফুসফুস থেকে বাতাস বের হয়ে আসার সময় কি কাঁপে? বলো, স্বরতন্ত্রী কাঁপে। কি কাঁপে? যে ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদার কম কাঁপে তাদেরকে অঘোষ ধ্বনি বলে। কি ধ্বনি বলে? সংজ্ঞাটা মুখস্থ করবা। যেই ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদার কম কাঁপে তাকে অঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদার বেশি কাঁপে তাকে বলে ঘোষ ধ্বনি। এটা চার্ট করে আমরা শিখাইছিলাম, মনে আছে? চার্ট করে শিখাইছিলাম যে বর্গ করে ক খ গ ঘ, ঠিক আছে, ও এইভাবে বর্গ করে শিখাইছিলাম যে কোনটা ঘোষ কোনটা অঘোষ, একটা টেবিল করে শিখাইছিলাম। সো এরপরে খেয়াল করো তোমরা যে ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদার কম কাঁপে তাকে আমরা কি ধ্বনি বলবো? অঘোষ ধ্বনি। আর যেই ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদার বেশি কাঁপে তাকে আমরা কি বলবো? দেখো, নিচের কোন গুচ্ছ অঘোষ ধ্বনি? তথ। বলো কি? তথ হচ্ছে অঘোষ ধ্বনি। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বলি, যদি এরকম হয়, তুমি যদি পাঁচটা করে সাজাও টেবিল করে, মনে করো ক খ গ ঘ উ, তারপরে চ ছ বর্গা জ ঝ নিয়, এবার যদি তুমি পাঁচটা করে টোটাল 25টাকে সাজাও উপর নিচে, তাহলে সেই টেবিলের প্রথম দুই যেই থাকবে ক খ, তারপর ঠিক আছে, তারপরে কি ক খ চ ছ, এই প্রথমগুলো হচ্ছে তোমার কি বলো তো? অঘোষ ধ্বনি। প্রথম দুইটা রয়ের গুলা কি? অঘোষ ধ্বনি। বলো, প্রথম দুইটা কি? অঘোষ ধ্বনি। প্রথম দুইটা কি? অঘোষ ধ্বনি। পরের যে তিনটা আছে সেগুলা ঘোষ ধ্বনি। পরের তিনটা কি? তার মানে ক খ হচ্ছে অঘোষ ধ্বনি, তারপরে কি গ ঘ উ, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। কথা বুঝতে পারছো? ঠিক এভাবে তোমরা মনে রাখবা। আবার দেখো, খেয়াল করো, নিচের কোন গুচ্ছ ঘোষ ধ্বনি? দেখো, বৈকা জ ঝ, এগুলো হচ্ছে ঘোষ। কারণ কি? দেখো, চ ছ যদি অঘোষ হয়, ওই সিরিয়ালে আর কি কি থাকে? চ ছ বৈকা ঝ ঝ নিয়, তাই তো? তাহলে ওই পরের তিনটার ভিতরে পরে হচ্ছে বৈকা জ আর ঝ, তাই এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। ভ বর্ণটির আঞ্চলিক উচ্চারণ হতে পারে ব। প বর্ণটির আঞ্চলিক উচ্চারণ হতে পারে ফ। গইয়া শব্দটির প্রমিত শব্দ কি বলতো? পেয়ারা। গইয়া মানে কি? পেয়ারা। ছিন্নমুকুল কি ধরনের রচনা? দেখো, ছিন্নমুকুল কিন্তু কবিতা ছিল। কে লিখছেন বলতো? কে কবি? কে? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি কি ছিল বলতো? ছন্দের জাদুকর। কারণ তিনি এত সুন্দর ছন্দ মিলাইতেন, তাকে ছন্দের জাদুকর বলা হতো। নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? আচ্ছা, আবার মহাপ্রাণ অল্প প্রাণের একটা মামলা আছে। সো অল্প প্রাণ ধ্বনি হচ্ছে এখানে হলো দ আর প। এখানে কি? আচ্ছা, আবার বলি, ওই যে তুমি পাঁচটা করে ক খ গ ঘ এভাবে যে তুমি কি করছিলা, তুমি যে টেবিল করছিলা, তাই না? এভাবে যে তুমি 25টা বর্ণের টেবিল করছিলা, এরকম 25টা বর্ণ তোমরা টেবিল করবা, ঠিক আছে? 25টা বর্ণ এরকম টেবিল করার পর একটু খেয়াল করো, আমরা বলছি এরকম টেবিল করার পর প্রথম দুইটা হচ্ছে কি বলো? এই যে এরকম টেবিল করার পর প্রথম দুইটা কি? এরকম তোমরা 25টা করবা, 25টা, আরো মনে করো 3 লাইন যাবে, ঠিক আছে? নিয়র পরে আরো যা আছে এরকম 3 লাইন যাবে। এরকম 25টার মধ্যে প্রথম 2 লাইন হচ্ছে অঘোষ ধ্বনি। প্রথম 2 লাইন কি? এই সিরিয়ালে যা থাকবে ক খ চ ছ এনে যা থাকবে এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর শেষের তিনটা হচ্ছে ঘোষ ধ্বনি। শেষের তিনটা কি ধ্বনি? আর এখানে মনে রাখবা যে অল্প প্রাণ ধ্বনি কোনটা? আমি আবার বলতেছি, অল্প প্রাণ ধ্বনি হচ্ছে প্রথমটা আর তৃতীয়টা, প্রথমটা, তৃতীয়টা, আর কি বলো, আর পঞ্চমটা, এগুলো হচ্ছে তোমার অল্প প্রাণ ধ্বনি।
যেমন ক, গ, ও এগুলো হচ্ছে অল্প প্রাণধ্বনি, আর মহাপ্রাণধ্বনি হচ্ছে দ্বিতীয়টার চতুর্থটা। তাহলে দ্বিতীয়টার মধ্যে খ, ঘ এগুলো হচ্ছে মহাপ্রাণধ্বনি, ছ, ঝ এগুলো হচ্ছে মহাপ্রাণধ্বনি। তাহলে প্রথম, তৃতীয়, পঞ্চম এগুলো হচ্ছে কি ধ্বনি? এগুলো হচ্ছে তোমার অল্প প্রাণধ্বনি। আর দ্বিতীয় আর চতুর্থ কি ধ্বনি? মহাপ্রাণধ্বনি। দ্বিতীয় আর চতুর্থ কি ধ্বনি? তাহলে তোমরা আশা করি এই চারটা করে নিয়ে আসবা, কালকে আমি দেখব নিচের কোনটি মহাপ্রাণধ্বনি। মনে রাখবা থ আর ধ, থ আর ধ মহাপ্রাণধ্বনি। এবার তাইলে তোমরা এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলা অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, আর কোনগুলা ঘোষধ্বনি, অঘোষধ্বনি। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই চার্ট থেকে মুখস্থ করা লাগবে না, এই চারটা করলে অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে। মুখস্থর কিছু নাই। কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমি কিন্তু এমসিকিউ ধরবো, সেখানে বলতে হবে। এবার আসো খেয়াল করি আমরা এই অধ্যায় থেকে কিছু এক কথায় উত্তর দেখি। শব্দের উচ্চারণ আলাদা হয় কোথায়? অঞ্চল ভেদে। যেমন আমরা এক অঞ্চলে আমরা কি বলি? পানি বলি, সেটাই আরেক অঞ্চলে গিয়ে ফানি বলে, তাই না? সো অঞ্চল ভেদে কিন্তু শব্দের উচ্চারণ পরিবর্তিত হয়। শব্দের ভাষাগত তফাৎকে কি বলে? আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার আরেকটা নাম মনে রাখবা, উপভাষা। কি ভাষা? কোনো ভাষাকে ভাষার মান রূপ বা আদর্শ রূপ বলা হয় প্রমিত ভাষাকে। প্রমিত ভাষার রূপ কয়টি? দুইটি। এটা দুইটা রূপ হচ্ছে, একটা লিখিত রূপ আর একটা মৌখিক রূপ। তারপরে দেখো আনুষ্ঠানিক কথা বলার জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? বলো কথ্য প্রমিত। লিখিত যোগাযোগের কাজে কোন ধরনের প্রমিত ভাষা ব্যবহার করা হয়? লেখ্য প্রমিত। বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে কোন ভাষা ব্যবহার করতে হয়? বলো প্রমিত ভাষা। চঙ্গ শব্দের প্রমিত রূপ কি? বলো মই। খেয়েছি শব্দের আঞ্চলিক রূপ কি? খাইছি। আমাদের গলার ভিতরে শ্বাসনালীর উপর দিয়ে যে পর্দা থাকে তাকে কি বলে? বলো তো স্বরতন্ত্রী। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় কোনটি কম্পিত হয়? বলো তো ধ্বনিদ্বার। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার কম কাঁপে এগুলো তো অঘোষধ্বনি বলছি, ঘোষধ্বনি বলছি। তরাস শব্দের অর্থ কি? ত্রাস। বসার ছোট্ট আসনকে কি বলা হয়? বলো পিঁড়ি। মানে অঞ্চল ভেদে ঘোষধ্বনি অঘোষধ্বনিতে পরিণত হতে পারে কখন? উচ্চারণের সময়। কখন? পিঁড়ি শব্দের প এটা কি হতে পারে? ফ হতে পারে। কি হতে পারে? ফ। অঞ্চল ভেদে এটা চেঞ্জ হয়ে ফ হতে পারে। তারপরে এখান থেকে তোমরা 3, 4, 7, 8, 10, 11, 13, 16 এগুলো ভালোভাবে পড়বা, এগুলো ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, এবং যারা অফলাইনে আসো অনলাইনে আসো প্রত্যেকেই বুঝতে পারছো। এবং পরবর্তী ক্লাসে আর একটু বিস্তারিত অন্য কিছু আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।